চর্চার নিয়মিত আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি নাইর ইকবাল। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে? ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গভীর করার নিয়ে কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে ধুয়ে দিয়েছিলেন। কিন্তু কিছু সময় যেতে না যেতেই ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু এবং দারুণ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তিনি যোগ্য প্রতিদান দেবেন। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের কি কোনো আনপ্রেডিক্টেবিলিটির দিকে যাচ্ছে কিনা, বা এক এক দিন এক এক কথা বলছেন নরেন্দ্র? ভারত বা যুক্তরাষ্ট্রের পরিবর্তে যে আমেরিকাও বলেন যে এই দুটো দেশ কিন্তু আনপ্রেডিক্টেবল না। আনপ্রেডিক্টেবল যারা, তারা হচ্ছেন এদের নেতারা যারা এই দেশটা চালাচ্ছেন। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প এবং ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দুইজনই হচ্ছেন আনপ্রেডিক্টেবল নেতা। এবং কখন কি বলেন, কখন কি করেন, বিশেষত ট্রাম্প কখন কি করেন, এইটা কিন্তু কোনোভাবেই বোঝা, মানে কাউকে আগে ভাগে প্রেডিক্ট করা বা ধারণা করা সম্ভব না। যে ট্রাম্প কি মনোভাব বদলাচ্ছেন কিনা, ট্রাম্প মনোভাব ভারতের প্রতি বদলাচ্ছেন যদি তার কথা ঠিক হয়, উনি আবার দুদিন পরে উল্টো কথা বলতে পারেন। মানে ডিগবাজি খাওয়ায় ট্রাম্প তো উস্তাদ, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যে ট্রাম্প দুদিন আগেই বললেন যে তার যে ট্রুথ হ্যান্ডেল, এখানে বললেন যে চীনের মতো একটা অন্ধকারময় দেশের হাতে ভারত এবং রাশিয়ার মতো দুটি দেশকে আমরা হারালাম। ঠিক আছে, একটা কথা। তার কিছুদিন আগে বললেন যে ভারত এবং রাশিয়ার অর্থনীতি তো ওরা তো ডুবতে চলেছে, সুতরাং এদেরকে এত মূল্য দেওয়ার কিছু নেই। সেই ট্রাম্পই আবার 2-4 দিন পরে এসে আপনি যেটা বললেন যে তিনি নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন, তিনি বলছেন যে ভালো বন্ধু হয়ে থাকতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো বন্ধু হয়ে থাকতে চান। তবে তিনি মোদীর এই যে এখনকার কিছু কাজ, বিশেষত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বা অন্যান্য, এই বিষয়টা তার মানে পছন্দ না। তিনি সেই বিষয়টাও তিনি গোপন করেননি। তো ট্রাম্পের এই যে মনোভাব বদল, এটা কি চীনের সঙ্গে যে সাংহাই সহযোগিতা সম্মেলনের এটার কি প্রভাব? দেখেন, চীনে যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে সম্মেলনটা হলো, বা এর পরে চীন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80 বছর পূর্তি উপলক্ষে একটা বিরাট শোয়াপ, বিশেষত সামরিক শক্তির শোয়াপ, এবং সেখানে 26টি দেশের রাষ্ট্রপ্রধান প্লাস বিভিন্ন সামরিক বাহিনীর প্রধানদের হাজির করে একটা বড় ধরনের শোয়াপ করেছে এবং বিশ্বকে দেখিয়েছে যে চীনের কাছে কি আছে। চীনের কাছে কি আছে এইটা কিন্তু মানুষ কিছু জানে না। ঠিক আছে, ধরেন ভারত বা অন্যান্য দেশ, ভারত, পাকিস্তান বা আরও অন্যান্য দেশ বলি, তারা মূলত কিন্তু অস্ত্রের ক্রেতা। যদি মধ্যপ্রাচ্যেরও সৌদি আরব, ইউএই বিভিন্ন দেশের কথা বলি, তারা মূলত অস্ত্রের ক্রেতা। এই অস্ত্রের ক্রেতারা তার ভাণ্ডারে কী অস্ত্র আছে এটা কিন্তু সবাই জানে, কারণ সে নিজে কোনো অস্ত্র তৈরি করে না। যেরকম রাশিয়ার কাছে আপনি যদি ধরেন যে ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার ভাণ্ডারে কী আছে, এইটা কিন্তু মোটামুটি মানুষ জেনে গেছে। তারপর আপনি আমেরিকার বিষয় যদি ধরেন, সে আফগানিস্তান, ইরাক, লিবিয়া বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে, বিভিন্ন জায়গায় সে সংঘাতে জড়িয়েছে। ফলে আমেরিকার কাছে কি আছে সেগুলোও কিন্তু অনেকেই জানেন যে তার কাছে কি আছে। কিন্তু চীন এমন একটি দেশ, চীন গত 40 বছরের বেশি সময় কোনো ধরনের কোনো যুদ্ধও করেনি, কারোর সঙ্গে কোনো যুদ্ধে জড়ায়নি। সুতরাং চীনের কাছে, চীনের ভাণ্ডারে কি অস্ত্র আছে সেইগুলো কিন্তু বেশিরভাগ লোকই কিছু জানে না। এবং চীন যখন তার এই সামরিক মহড়ায় যে বিপুল অস্ত্র নিয়ে, বিপুল অস্ত্র সম্ভার এবং নতুন নতুন অস্ত্র, যার মধ্যে ধরেন হাইপারসনিক মিসাইল, যার পাল্লাই হচ্ছে 15,500 কিলোমিটার, মানে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত সব কিছু এর দখলে। তারপরে আছে ধরেন আমরা ড্রোনটাকে কিভাবে জানি, ড্রোন জানি আকাশ থেকে উড়ে গিয়ে, মানে আনম্যান্ড এই এয়ার ভেহিকেল যদি বলি, তো ড্রোন সেই রকমই একটা কিছু। সেই জায়গায় চীন নিয়ে এলো কি, যে জিনিসটা পানির নিচ দিয়ে কাজ করবে, সমুদ্রের নিচ দিয়ে কাজ করা ড্রোন। ফলে সারা বিশ্ব কিন্তু চমকে গেল। এর বাইরেও আরও একাধিক অস্ত্র আছে। আমরা যদি একটু মানে নেটে ঘেটে দেখি
তাহলে কিন্তু একাধিক অস্ত্রের উদাহরণ পাওয়া যাবে, যে জিনিসটা পশ্চিমাদের ধারণাই ছিল না যে চীন কোন জায়গায় পৌঁছে গেছে। এবং চীন এখনও পর্যন্ত আমেরিকায় কিন্তু 5th জেনারেশনের পরে 6th জেনারেশন যুদ্ধবিমান কিন্তু আসেনি। কিন্তু চীন কিন্তু তার 6th জেনারেশন যুদ্ধবিমান তৈরির দ্বার প্রান্তে, বা দাবি করা হয় যে চীনের কাছে 6th জেনারেশন যুদ্ধবিমান আছে, যেটা একবার তারা এক্স হ্যান্ডেলে একটা ছবি প্রকাশ করার পর তারপর সেখান থেকে সরিয়ে নিয়েছিল এবং কেউ সেটা আর পরবর্তীতে খুঁজে পায়নি। কিন্তু ওই যে ছবিটা একটুখানির জন্য এক্স হ্যান্ডেলে দেওয়া হয়েছিল, সেটি কিন্তু সারা দুনিয়াব্যাপী আলোড়ন তুলেছে। তো এহেন চীন আমেরিকার কাছে হচ্ছে যে আমেরিকা মনে করে তাদের প্রধান শত্রু হচ্ছে চীন। সেই চীনের মতো প্রধান শত্রু হিসেবে দাবিদার যে আমেরিকা, সে যখন দেখছে যে ভারতের মতো একটা বড় দেশ, যেখানে 140 কোটি মানুষ শুধু না, যে আমেরিকা বন্ধুও ছিল, আমেরিকার ঘেঁষা ছিল, হ্যাঁ পুরোপুরি আমেরিকার যেভাবে পশ্চিম ইউরোপের দেশগুলো আমেরিকার বন্ধু, বা ন্যাটো জোটের দেশ ইসরায়েল বা অন্যরা আমেরিকার বন্ধু, সেই সেন্সে ভারত ওই আমেরিকার বন্ধু না। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক খুবই ভালো, এক ধরনের এলাই। আপনি চীনের বিরুদ্ধে যে কোয়াড তৈরি করা হয়েছে, সে কোয়াডের অন্যতম সদস্য আপনার ভারত, এবং এবারে কোয়াডের সম্মেলন হওয়ার কথা ছিল ভারতে, কিন্তু ট্রাম্প বললেন যে তিনি ভারতে যাবেন না, এবং বলে কিন্তু পুরো কোয়াডের এই শীর্ষ সম্মেলনকে কিন্তু 12 বাজিয়ে দিয়েছেন তিনি নিজেই। এখন তিনি মানে ডোনাল্ড ট্রাম্প সুর পাল্টাচ্ছেন। সুর পাল্টালে যেটা ধরেন কূটনীতিতে হয়ে থাকে, মোদিও সুর পাল্টেছেন, তিনিও ডিগবাজি দিচ্ছে। দুদিন আগে পুতিনের সঙ্গে গলাগলি করে আসলেন, শি জিনপিংয়ের হাত ধরে ও অনেকবার জাকালেন, ঠিক আছে, তারা গভীর বন্ধুত্বের বিষয়টা আনলেন। কিন্তু আবার ট্রাম্প বলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে না, তিনি এই বন্ধুত্বকে, ট্রাম্পের এই কথাকে মূল্য দেন এবং এটার প্রতিদান রেসিপ্রোকেট করবেন, যে ট্রাম্প যেটা করবেন তার রেসিপ্রোকেট করবেন। যেখানে ভারত আপনার অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা রাশিয়ার থেকে তেল কিনবে, যে মানা করা সত্ত্বেও, মানে হ্যাঁ ট্রাম্পের ক্ষোভ বা আমেরিকার যুক্তরাষ্ট্রের ক্ষোভ সত্ত্বেও তারা এই কাজটা মানে এটা করে যাবে আর কি, এটা কন্টিনিউ করবে। এইখানে কিন্তু একটা কথা আছে যে ভারতের যে তেল কেনে, ভারতের কিন্তু রাষ্ট্রীয় মানে যে মানে অয়েল অর্গানাইজেশনগুলো আছে, যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সহ বিভিন্ন কর্পোরেশন, তারা কিন্তু যত না তেল কেনে তার চেয়ে বেশি তেল কেনে কিন্তু আম্বানিদের রিলায়েন্স পেট্রোকেমিক্যালস, ঠিক আছে, তারা তেল কেনে, মানে অপরিশোধিত তেল তাদের গুজরাট রিফাইনারিতে সেটা পরিশোধিত হয়ে তারা সেটা বাইরে বিক্রি করে, এমনকি ইউরোপের দেশগুলোতে বিক্রি করে। যে ইউরোপের বড় বড় কথা বলে, সেই ইউরোপও এই আপনার আম্বানিদের কাছ থেকে তেল কেনে। এখন সেই তেল ওরা বলছে কিনবে না, এরা তেল পাঠিয়ে দিচ্ছে সোজা চীনে, যে বড় বড় ট্যাঙ্কারে করে তেল চলে যাচ্ছে চীনের পথে। সুতরাং তাদের ব্যবসায় কিন্তু কোনো ক্ষতি হয়নি। এখন রাশিয়ার কাছ থেকে তেল না কিনলে কিন্তু ভারতের মানুষের চেয়ে ক্ষতিগ্রস্ত হবে আম্বানি পরিবার কিন্তু বেশি, বিশেষত মুকেশ আম্বানির এই যে রিলায়েন্স পেট্রোকেমিক্যালস, এদের আয় কমে যাবে। বলা হচ্ছে যে গত 1 বছরে এই রাশিয়ার তেল কিনে আম্বানির ইনকাম হয়েছে, আম্বানি গ্রুপের ইনকাম হয়েছে 6,000 কোটি রুপির বেশি। ফলে এটা একটা বিরাট সুযোগ। এবং নরেন্দ্র মোদীকে দায়ী করা হচ্ছে যে ভারতে তো আপনার এক ধরনের মনোভাব নেই, কিন্তু তারা নরেন্দ্র মোদীকে দায়ী করছেন যে আম্বানিদেরকে সহযোগিতা করার জন্য আসলে এই আমেরিকার পেছনে লাগা। কারণ ভারতের একটা বিপুল পরিমাণ, প্রায় $80 বিলিয়ন মতো তারা রপ্তানি করে হচ্ছে আমেরিকায়। এখন যদি এই রপ্তানির উপর 50% শুল্ক আরোপ হয়, তাহলে ওই জিনিসের মূল্য যেটা যাবে, সেই মূল্য দিয়ে আমেরিকার বাজার ধরে রাখাটা আসলেই কঠিন হয়ে পড়বে। তাহলে কি ভারত এই আবার যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে, বা মানে ট্রাম্পের এই কথার পর বা এই জবাবের পর মোদি সাহেবের, ভারত কি ঝুঁকছে? মানে ভারতকে এক ধরনের আবার ডিগবাজি বা এরকম, যেটা এখন প্রথম যদি ট্রাম্প ডিগবাজি খান, এখন বন্ধু ডিগবাজি খেলে আমরা ছোটবেলায় কি করতাম, যে আমার বন্ধু যদি ডিগবাজি খায় আমিও ডিগবাজি খেতাম কিন্তু, ঠিক আছে, ওই যে মানে মাঠে বা বিভিন্ন জায়গায় কিন্তু ডিগবাজি খাওয়ারও একটা প্রতিযোগিতা চলতো, ঠিক আছে। এখন 2 বন্ধু কে কয়বার ডিগবাজি খাবেন এটা তো আর প্রেডিক্ট করা সম্ভব না। কিন্তু ভারতে আমেরিকার একজন বিশিষ্ট সাংবাদিক, মানে লেখক, সাংবাদিক না বলে পিটার নাভারোর, ঠিক আছে, উনি ওয়াশিংটন পোস্টে একটা আর্টিকেল লিখেছেন, এবং আর্টিকেল লিখে আপনি সেখানে বলছেন যে এই যে ট্রাম্পের সিদ্ধান্তের কারণে যে ভারতের সঙ্গে যে সম্পর্ক খারাপ হলো, এতে
ভারতে একটা আমেরিকান বিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে। এই বিদ্বেষটা কোন পর্যায়ে গেছে এইটা আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে আপনি জানেন যে যখন ব্রিটিশ শাসিত ভারত ছিল তখন কিন্তু স্বদেশি পণ্য কেনার জন্য একটা বিরাট আন্দোলন, এবং যেটা মহাত্মা গান্ধী শুরু করেছিলেন যে আমরা দেশীয় পণ্য কিনব, ঠিক আছে, ব্রিটিশ পণ্য, দেশীয় পণ্য কেনার চেয়ে ব্রিটিশ পণ্য বর্জন। ঠিক একইভাবে এই সময় কিন্তু আমেরিকান পণ্য বর্জনের একটা হাওয়া উঠেছে ভারতে। আপনারা যদি বলি, আপনার ডাবর কোম্পানি তো সবাই কম বেশি জানি, ডাবর একটা টুথপেস্ট বের করে। তারা গত 2 দিন আগে মানে ভারতের বিভিন্ন পত্রিকায় ফুল পেজ, প্রথম পাতায় ফুল পেজ বিজ্ঞাপন দিয়ে তারা বলছে যে ডাবরের যে টুথপেস্ট এটা হচ্ছে স্বদেশি পণ্য, আপনি ওই বিদেশি পণ্য, মানে এটা কলগেটের এগেনস্টে গেছে যে বিদেশি পণ্য কিনবেন না স্বদেশি পণ্য, আপনার সিদ্ধান্ত আপনার। আপনার রেডিপ মেল অনেক দিন চুপচাপ ছিল, আপনি জানেন রেডিপ মেল ইন্ডিয়ান মেল, তারাও বিজ্ঞাপন মানে বলা শুরু করেছে যে এইটা ভারতের আপনার তথ্য, আপনার ভারতীয় জিনিস, আপনি এটা ভারতীয় মেল ব্যবহার করুন, ঠিক আছে। তারা সরাসরি জিমেল বা অন্যান্য মেলের বিরুদ্ধে, আউটলুক এদের বিরুদ্ধে বলেনি, কিন্তু প্রচার শুরু করেছে। আপনি আমুল, যেটা সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় কোঅপারেটিভ, ঠিক আছে, হ্যাঁ, যার ডেয়ারি শিল্প, আমেরিকা তো ওই ভারতের ডেয়ারি শিল্পে ভাগ বসাতে চায়, যে তারা তাদের যে ডেয়ারি শিল্পের যে দুধ, পনির, অন্যান্য যে দুগ্ধজাত পণ্য সেগুলো আনতে চায়। এর বিরুদ্ধে তো আমুল তো এর বিরুদ্ধে। তো আমুলও কিন্তু, আমুল খুব জনপ্রিয় ক্যাম্পেইনার কিন্তু ভারতে, এবং তারাও কিন্তু এই প্রচার শুরু করেছে। ফলে নরেন্দ্র মোদী ডিগবাজি দিলেই যে মানে তিনি সেটা করতে পারবেন এটা কিন্তু না। আর বিজেপির মাদার অর্গানাইজেশন যেটা আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের মধ্যে কিন্তু একটা স্বদেশি মনোভাব বা এই স্বদেশি পুঁজিকে রক্ষা করা বা স্বদেশি পুঁজির পক্ষে থাকার কিন্তু প্রবণতা আছে। এবং আরএসএসের একটা বড় সমর্থক কিন্তু এই ভারতের ব্যবসায়ী, মানে পুঁজিপতিরা, বিশেষত উত্তর ভারতের ব্যবসায়ী পুঁজিপতিরা। ফলে নরেন্দ্র মোদীও যে সহজে মানে ডিগবাজি মারলেই যে উনি কাজটি করতে পারবেন এমনও হয়তো হবে না। ধন্যবাদ সেলিম খান। যাই হোক, ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের অনুনমেয়তা চলতেই থাকবে। সামনের দিনগুলোতে কি আসছে সেটা দেখার অপেক্ষা আমরা সবাই করছি। সামনের দিনগুলোতে আবার এই ধরনের কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।